বিয়ের কান্নাকাটি করি সারাদিন। তো আমার মা মেসে পাক করে। তো মেসে পাক করাতে অনেক ছেলের সাথে পরিচয় হয়। তো আমার মাকে সবাই খালা, খালা বলে। বলে যে, "খালা আপনার কি মেয়ে আছে?" তো আমার মা বলে, "হ্যাঁ, মেয়ে আছে।" "বিয়ে হইছে?" তো আমার মা বলে না যে বিয়ে হইছে। বলে যে, "না বিয়ে হয় নাই।" কারণ বিয়ে যদি বলে যে বিয়ে হইছে তাহলে বলব যে বাদ দিয়ে আনছি এমন তেমন অনেক কথা উইঠা আসে। সেজন্য আমার মা বলে যে, "না বিয়ে হয়নি।" তো এরকম একটা ছেলে আমার মাকে বলে যে, "খালা আপনার মেয়ে আছে?" বলতে হবে, "হ্যাঁ।" বলতে হবে, "আমি একদিন আপনাদের বাসায় যাবো।" ওই ছেলেটার নাম ছিল মামুন। তো ছেলে বলতেছে, "আমি আপনাদের বাসায় যাবো।" তো আমার মা বলছে, "ঠিক আছে চলো তাহলে নিয়ে যাবো।" তো ছেলেটাকে নিয়ে একদিন আমাদের বাসায় আসে। তো আসার পরে ওদিন আমার মা আমাকে কিছু বলে না। আমার আব্বা আবার আমাদের সাথে থাকে। তো ছেলেটা আমাকে দেখে, দেখার পরে কিছু বলল না। আমার মারা বলতেছে, "তাহলে খালা আমি চইলা যাই।" এমনি আমার মা বলতেছে যে এমনি বেড়াইতে আসছে। কিন্তু ও যে আমাকে দেখতে আসছে এটা আমাকে আর বলে না। আমার মার সাথে কথা হয়। তো ছেলেটা আমাকে দেখার পরেও আমাকে পছন্দ করে। তো করার পরে আমার মার নাম্বারে ফোন দেয়। ফোন দিয়ে বলতেছে, "খালা আপনি মেয়েটা আমাকে পছন্দ হইছে, আমি আপনার মেয়েকে বিয়ে করব।" মানে এই কথা বলল। তো আমার মাও খুশি যে ঠিক আছে হ্যাঁ আমার মেয়ে আমার মা তখন বলে যে, "বাবা আমার মেয়ের কিন্তু বিয়ে হইছে।" মানে যে বিয়ে করবে তাকে বলবে, অন্য কেউ কেন বলবে? তারপর উনি যদি আমার সব কথা শুনে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি ওনাকে বিয়ে করব। তাছাড়া করব না। কারণ দেখা যাচ্ছে মানে বিয়ের পর আমাকে অনেক কথা বলবে। খুঁটা দিবে যে, "তোর তো অনেক অনেক অন্যখানে বিয়ে হয়েছিল, এরকম বদনাম হয়েছে, তুই এখান থেকে চলে আসছ।" এরকম কথা যেন উনি আমাকে বলতে না পারে আমার মানে কথা ছিল এটা যে আমি ওনাকে এটা সব বলবো। তো ওই ছেলেটা আমাকে ফোন দিয়ে অনেক কথাবার্তা বলে। তোর সাথে আমি কথা বলতে আমি আমার মাকে বলি, "না আমি এই ছেলেকে বিয়ে করব না।" "কেন? সমস্যা কি তোর? তুই এই ছেলেকে বিয়ে কর।" তো আমি বলতেছি, "ঠিক আছে।" তো এরকম কথা বলতে ওর সাথে আমার সাথে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। যে ছেলে আমাদের বাড়িতে আসে যায় এরকম অনেকদিন যাওয়া আসা করে। তো আমার এই বাবাটা আবার মানে আমার মাকে ফেলে চলে যায়। ওনার একটা অভ্যাস আছে কিছুদিন পর আমার মাকে রেখে চলে যায়। পালায়ে চলে যায়, ভুলে যায় না। তো চইলা যায় তো আমার মা উনাকে অনেক খোঁজাখুঁজি করে, কান্নাকাটি করে, অনেক খারাপ অবস্থা আমাদের। তো ওই ছেলেটা আমাদের বাসায় আসে কথা-মথা বলে, ওর সাথে আমার সাথে ভালো সম্পর্ক। আমি ঘুরতে যাই অনেক কিছু। আমার বাবা যে চলে যায় এখন আমার মা একদিন আমার বাবাকে খুঁজতে যায় মাজারে যে মৃত্যুর মাজারে। তা আমার মা ওদিন আমাকে একা বাসায় রেখে আমার মাজারে আমার বাবাকে খুঁজতে যায়। তো ওই ছেলেটা ওদিন আমাদের বাসায় আসে। আসার পরে বলতেছে যে, "তোর আম্মু কই?" তো আমি বললাম, "আমার আম্মু তো আর বাসায় নাই। এই মাজারে চলে গেছে।" তো ওদিন আমাদের বাসায় আইসা ও আমার সাথে অনেক কথাবার্তা বলে অবস্থা হঠাৎ করে ও আমাকে করে। মানে আমার বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম। পরে এখন আমি বলতেছি, "এটা আপনি কি করলেন?" এগুলা কিন্তু আমার পছন্দ না। বলছে, "তাতে কি হইছে? আমি যে তোমাকে ভালোবাসি, আমি যে তোমাকে বিয়ে করবো, সমস্যা কি?" ও আমাকে এই কথা বলতেছে। হ্যাঁ, তারপরে ও বলতেছে যে, "আমি আজকে তোমাদের এখানে থাকবো।" আমি বলতেছি, "কেন আপনি আমাদের এখানে থাকবেন?" "না, না এটা অসম্ভব।" বলতেছে, "কেন সমস্যা কি? আমি এখানে আজকে থাকবো, তোমার আম্মা তো নাই, আমি এখানে থাকি তোমাদের সাথে।" আমি বলতেছি, "না এটা অসম্ভব। আপনি এরকম কাজ কেন করবেন? এটা সম্ভব না। আপনি চলে যান। আমার মা বাড়িতে নাই তাতে কি হয়েছে? আমি একা তো আছি। মানুষ কি ভাববে?" বলতেছে, "না, যে আমি এখানে থাকবো। তুমি যদি আমার কাছে এখানে থাকতে না দাও তাহলে তোমার সাথে আমার সাথে কোনো কথাই নেই, কোনো সম্পর্ক নেই।" তা আমি বলতেছি, "এটা কেমন কথা? আপনি আমার সাথে থাকবেন। যদি থাকতে না দেয় তাহলে তো কোনো সম্পর্ক নাই। তাহলে আপনি আমাকে কেমন ভালোবাসেন? এটা কি কেমন ভালোবাসা?" বলতেছে, "না আমি আসলে তোমার সাথে আজকে থাকবো।" তো এক পর্যায়ে মানে ওর আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। এক পর্যায়ে আমি দুর্বল হয়ে পড়ি ওর প্রতি অনেক কথা-বার্তা বলতে। ভালোবাসি বলতে কি ওই ভালোবাসাটা ওখানেই হয় নাকি এর আগে থেকেই ছিল? কোনটা? যে ভালোবাসা উনি তো রুমে থাকতে চাচ্ছে। কিন্তু এই ভালোবাসার সম্পর্কটা কি ওই সময় কথা বলতেই হয় না তার আগে থেকে আপনি ছেলেটাকে ভালোবাসেন? আগে থেকেই ভালোবাসি, অনেক আগে থেকে। মানে ওর সাথে আমার সাথে সম্পর্ক হওয়ার ৩ মাস পরে এই ঘটনা ঘটে। মানে ও আমাদের বাসায় আসে মানে অনেক গভীর হয়ে যাওয়ার প্রতি আমার প্রতি অনেক মানে অনেক মায়া টান হয়ে যায়। আমাকে দিনে মানে ৫-৬ বার ফোন দিব, অনেক কথা বলবো, অনেক কথা বলে। তা আমি ওর প্রতি অনেক দুর্বল হয়ে যাই। তো আমাদের বাসায় আসার পরে এক পর্যায়ে আমাদের এখানে থাকে। আমি না করার পর আমাদের এখানে থাকার পর ওর সাথে আমার সাথে ওই যেটা বলি শারীরিক সম্পর্ক ওর সাথে আমার সাথে হয়। তো সকালবেলা ও চলে যায়, আমি আমার বাসায় থাকি। তারপর আমার মা আসে। আমাদের যে ও যে যেদিন আমাদের ঘরে ছিল, তা আমাদের পাশের ঘরের যে ভাড়াটিয়া উনি আবার বুঝতে পারছে যে আমার ঘরে কোনো ছেলে ছিল। পরের দিন অন্য মানুষের কাছে বলতেছে যে এই ঘরের না মনে হয় একটা ছেলে ছিল, কথা বলছে। অন্যজনের কাছে বলছে। পরে আমি বলতেছি কি, "আপনি কি নিজের চোখে দেখছেন? আপনি যেই কথা বলতেছেন আসলে কিন্তু ছিল।" কিন্তু আমি মানে কথাটা ঘুরাই নিতেছি। যে আপনি কি দেখছেন? না দেখে বলেন কেন? আপনি যদি দেখতেনই যে আমার ঘরে কোনো ছেলে ছিল তাহলে আপনি ডাইরেক্ট যেয়ে ধরতেন। আপনি তো ধরেন নাই কেন? না ধরে এখন বলতেছেন যে ছেলে ছিল। আমার নামে কেন বদনাম রটাইতেছেন? আমি এবার এই কথাই মহিলাটাকে বললাম। আচ্ছা। তো অনেকেই ঠিকই তো বিশ্বাস করছে। ঠিকই তো আপনি যখন দেখছেন তখন ধরতেন। আপনার ধরেন নাই তাহলে এখন বলে লাভ কি? তো এই কথা বলে মহিলা আর কোনো চান্স পেল না। যেহেতু আমি এই কথাটা বললাম উনি আর কোনো চান্স পেল না, বলল না। তা আমি ওকে ফোন দিয়ে বললাম কি জানো? একটা মহিলা আমাদের পাশের ঘরের মহিলা উনি মনে হয় বুঝতে পারছে তুমি আমাদের ঘরে ছিলে।
কয় তাই? আমি বলতেছি হ্যাঁ, তুমি এখানে আসলে খুব সাবধানে আইসো, এই কথা বললাম। তো একদিন ও আর আমি প্ল্যান করলাম যে ওর সাথে আমি ঘুরতে যাবো সিলেটে। তো ওই টাইমে আমার মা আর আমার আব্বা বাড়িতে গেছে, গ্রামের বাড়িতে বেড়াইতে গেছে। তো ওর সাথে আমি সিলেট যাই ঘুরতে, ওইখানে ওর একটা আত্মীয় থাকে, ওর একটা ভাই ভাবি থাকে। তো ওর সাথে আমি সিলেট যাই, যাওয়ার পরে ওর ওই মানে ভাইয়ের বাসায় উঠি। ওঠার পর ওইখানে 2-3 দিন থাকি, থাকার পর অনেক ঘোরাঘুরি করে, অনেক মজা করি। ওইখানে যে 2-3 দিন থাকি, ওই টাইমটাও আমার সাথে থাকে, মানে ওইখানে আমরা স্বামী স্ত্রীর মতো থাকি। আমরা আরেকটা ছোট্ট বিরতি নেব, তারপর উনি কি অপরাধ করেছেন সেই অপরাধের দিকে আমরা এগোবো। মাত্র কয়েক মিনিটের বিরতি, ফিরছি ঠিক রাত 12টায়। আর আজকের এই গেস্টকে দেখার জন্য আপনারা চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলটিতে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/DFM904। আমি আবারও বলছি youtube.com/DFM904, ঢাকা FM 90.4 নামে। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে যাবে। ফিরে আসছি রাত 12টায়। Stickers. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kipriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস। মিতুর জীবনের অপ্রিয় সত্য এখানে রিভিল হচ্ছে। আমরা কথা না বাড়িয়ে মিতুর কাছে আবারও ফিরতে চাই। এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান আপনার জীবনের গোপন সত্যটা নিয়ে, আপনি চলে আসুন। আমরা যথাসম্ভব সম্মানের সহিত আপনাকে এখানে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ফোন করতে হবে আমাদেরকে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904 আবারও বলছি 09611904 যেখানে ছিলাম মৃত্যু। তারপর মানুষ বলে যে এটা কি, এই ছেলের সাথে মেয়েটা কি, মানে এটা তো আপনার সম্পূর্ণ প্রি প্ল্যান ছিল, মানে পূর্ব পরিকল্পিত ছিল বিষয়গুলা। যে আমরা যে একসাথে গেছি, যে ওখানে আমরা একসাথে থাকবো, কারণ আগে তো আমাদের সাথে এরকম একটা সম্পর্ক হয়েছে। রাইট। এখন তো না হওয়ার মতো আর কিছুই নেই, যেহেতু হয়ে গেছে প্রথমবার, এখন তো লজ্জার কিছুই নেই। সো এটা আপনি মনে করতেন? হ্যাঁ, এটা ও ও মানে আমাকে অনেক ভালোবাসতো, আমিও ভালোবাসতাম তখন, যেতাম। এখন তো যা হওয়ার হয়ে গেছে, তো লজ্জা পাওয়ার কিছুই নেই, এটা ভাবতাম। তো লজ্জা পাওয়ার কিছু নাই। আর আপনারা এই জিনিসটা তো আলটিমেটলি একটা বৈবাহিক সম্পর্কের জিনিস, এবং এটা বিয়ে করেই করা উচিত। এটা তো একটা ব্যাপার তো আপনার মাথাতে ছিল, বিয়ে করে এবং ছেলেটাও তো বিয়ে করতে চাচ্ছিল। তাহলে বিয়ের আগে কেন এই ধরনের সম্পর্কে আপনি গেলেন? আমার প্রশ্নটা হচ্ছে এটা। আসলে আমি যতটুকু জানি যে একটা মেয়ে একটা ছেলেকে যদি ভালোবাসার পরে যে ওনার এমন একটা পর্যায়ে চলে যায়, তখন মানে কোনো কিছু মাথায় থাকে না। এক্স্যাক্টলি। হ্যাঁ, তুমি কিছু মাথায় থাকে, এরকম একটা মিস্টেক হয়ে যায়। তারপর তো ওর সাথে আমার সাথে এরকম কিছুই হয়। তারপরে ওর সাথে আমি যখন সিলেট চলে যাই, ওখানে যে আমি থাকি, তখন অনেকে বলে পরিচয় থাকেন। হ্যাঁ, অনেকে বলে যেটা কি, তখন ওর ভাবি বলে যেটা আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের বউকে নিয়ে এখানে বাড়িতে আসছে। তো ও আর আমি এক রুমে থাকি, কিন্তু ওর ভাই জানে যে আসলে আমি ওর বউ না। তারপরে ওর আমি একসাথে থাকি, 2-3 দিন থাকি। থাকার পর এখন মানে সবাই জানে যে আমি ওর বউ। এখন অনেকেই পছন্দ করছে, বলছে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তুমি এই মেয়েটাকে ভালোই আছে, সমস্যা নেই, বিয়ে করছে ভালো হয়েছে, সবাই এই কথা বলে। তো এখানে 2-3 দিন বেড়ানোর পরে আমরা আবার ঢাকা চলে আসবো। তো ওর সাথে ওর 2টা ভাগ্না আসতেছে, মানে ঢাকায় এসে কাজ করবে, ভাগ্না আসতেছে। তো আমিও আর ওর 2টা ভাগ্না, 3 জন ঢাকায় আসি। ওর ভাবিদের এখান থেকে চলে আসি। আসার পরে মানে ওই যে সিলেট থেকে আমরা রাত্রেবেলা রওনা দিই, সন্ধ্যা 7টার দিকে রওনা দিই। তো আস্তে আস্তে অনেক জ্যাম থাকে রাস্তায়, আস্তে আস্তে আমাদের এই যাত্রাবাড়ি আস্তে আস্তে 11টা বাজে, রাত্রের 11টা। তখন রাত্রে বাজে 11টা, এখন এত রাত্রে আমরা যাবো কোথায়? মানে ওই এই মেসের যে গেটটা, ওই গেটটা আবার 10টা 11টা বাজে বন্ধ করে দেয়।
তো আমার তো বাসায় তো আসার কোনো রাস্তা নাই, রাস্তা বন্ধ। আর আমি এত রাতে যে বাসায় এসে সবাই জিজ্ঞেস করে তুমি গেছিলা কই। তো আমি একটা মানে সমস্যায় পড়ে গেলাম। ওইখানে একটা রিক্সা ছিল, এখন আমরা বলতেছে ভাইয়া অমুক জায়গায় যাবেন, বলতেছে হ্যাঁ যাবো। বলতেছে আপনারা কোথায় যাবেন, অনেকক্ষণ ধরে দেখতেছে আপনারা কথাবার্তা বলতেছেন, রিক্সাওয়ালাটা বলতেছে অনেকক্ষণ ধরে দেখতেছে আপনারা দুজন তর্কাতর্কি করতেছেন। তো বলতেছে ভাইয়া আমরা এখান থেকে আসছি, এখন রাত হয়ে গেছে, আমাদের তো বাসা যাওয়া সম্ভব না, গেট লাগানো মেন গেট, এখন আমরা কোথায় যাব। তো ওনাকে ভাড়ার কথা বলতেছে 100 টাকা লাগবে, তো ভাড়া নিয়ে মানে ভাড়াটা মিটতেছে না। তো বলতেছে ঠিক আছে, আপনাদের যখন এতই সমস্যা তাহলে আপনারা আমার বাসায় চলেন, ওই রিক্সাওয়ালাটা বলতেছে। তারপর ওই রিক্সাওয়ালাটা আমাদের নিয়ে ওদের বাসায় যায়, বাসায় মানে রাতটা থাকার জন্য দেয়, কারণ রাত্রে আমরা কোথায় থাকবো, তো সমস্যা না, একটা মেয়ে। তো ওই রিক্সাওয়ালাদের বাসায় নিয়ে যাওয়ার পর আমি আর ওই মামুন ওই বাসায় যাই, আর রিক্সাওয়ালাটা রিক্সা নিয়ে আবার চলে আসছে। তো ঘরে ওনার বউ ছিল, এখন আমি বসে আছি, এখন একজনের বাসায় গেছি, আমি তো আর শুইতে পারতেছি না, মানে শীতের দিন, রাত্রে তখন প্রায় 1টা বাজে, শীতের দিন। এখন উনি যদি আমাকে না বলে যে আপনি এখানে শোন, আমি তো একজনের বাসায় হুট করে যেয়ে শুইতে পারি না। এখন ও বসে আছে, আমিও বসে আছি, কারণ আমার মানে খুব ঘুম পাইতেছে, এখন আমি কি করবো। তো এখন আমি বসে বসে কাঁদতেছি, পরে মহিলাটা বলছে ঠিক আছে তাহলে আপনি এখান থেকে শোন। তারপর আমি এখানে শুলাম, শোয়ার পরে আজানের সময় না স্বামী আসলো, আসার পর বলতেছে তাহলে আপনারা থাকেন, কিছু রান্না বান্না করলে খাওয়া দাওয়া করে পরে আপনারা যান সকালবেলা, আজানের পরে পরে। পরে আমি বলতেছে ভাইয়া না, আপনি আমাদের যে উপকার করছেন এটাই চলবে, আমাদের খাওয়ান লাগবে না, আজকাল তো আপন জন যেন এতটুকু করেন, আপনি আমার ভাইয়ের মতো, আপনি রাতটা আমাদের জায়গা দিয়ে অনেক উপকার করছেন। মানে ওই রাতে ওইখানে আমরা ছিলাম, মানে রাতটা শুধু কাটানোর জন্য, মানে সকালে আমরা জানি বাসায় আসতে পারি, এমনি আমাদের ভিতরে কোনো সম্পর্ক হয়নি। মানে আমরা সেফ পথে থাকার জন্য ওই রাতটা ওনাদের বাসায় ছিলাম। তো থাকার পরে এখন আমি আমাদের বাসায় চলে আসি, ও ওদের বাসায় চলে যায়, গাজীপুরে চলে যায়। তো এখন দেখি আমার ভিতরে কেমন একটা অনুভব লাগতেছে যে আমার কিছু খাইতে মন চাইতেছে না। আর আমার যেটা মেয়েদের যেটা প্রতি মাসে মাসে ওইটা আমার ওইটা হইতেছে না। তো আমি চিন্তা করছি আমার এই মাসে এখন হচ্ছে না, প্রতি মাসে হয়, মানে 1 মাস চলে গেছে, 1 মাস যায় 2-3 নবার হয়ে গেছে, কিছু খাইতে মন চায় না, শুধু টক জাতীয় জিনিসটা খাইতে মন চাইতেছে। তো আমি চাইতেছি আমার এরকম কেন হইতেছে। আমি মানে আবার একটা কথা বলি, যখন ওষুধে ছিলাম তখন আমি মানে একটা পদ্ধতি নিছিলাম, যেটা ট্যাবলেট বলে, ওইটা আমি খাইছিলাম, কিন্তু ওই ট্যাবলেটটা আমার কাজ করে না, আমি বুঝতে পারিনি। তো আমি কি করলাম, ওই যেটা মানে ডাক্তারের দোকানে যেটা কাঠি দিয়ে যে প্রস্রাব টেস্ট করে না, ওটা যেটা টেস্টটা করে ওইটা। তো আমি চিন্তা করলাম, আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আসলে আমার কি এবার এরকম কিছু হইলো নাকি, দেখি তো কেন এটা হইতেছে না। তো এটা আমি এবার বুঝতাম না কেমনি কি করে। তো ই করে আমি এটা দেখাইলাম, উনি বলতেছে হ্যাঁ এটা তো মানে প্রেগনেন্ট হওয়ার লক্ষণ দেখা যেতেছে। তো ওইখানে আমি অনেক ভয় পেয়ে গেছি, কিরে আমি তো এরকম তো হওয়ার কথা না, কারণ আমি তো ওর সাথে সাথে মানে যখন ছিলাম তখন তো আমি এটা পদ্ধতি দিয়েছিলাম বা একটা ট্যাবলেট খেয়েছিলাম, আমার তো এরকম কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো অনেক ভয় পাইতেছি, কারণ মানে ওর সাথে আমি প্রেম করে এরকম একটা সিচুয়েশনে আছি। এখন যদি সবাই জানতে পারে যে আমি এরকম ওর সাথে এরকম একটা সম্পর্কে আমার বাচ্চা বেড়ে, এটা খারাপ না। তখন আমি চিন্তা করছি আমি কি করবো। ওর আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম কি যে দেখো আমার তো এরকম এরকম অবস্থা, আমি তো অনেক ভয়ে আছি, এখন আমি কি করবো। এখন ও বলতেছে, ও মনে মানে একটা হাসি হাসি ভাব, কেমন করে হ্যাঁ এরকম হওয়ার তো কোনো কথাই না, আমি যদি না এরকম কেন হইলো, এখন আমি কি করবো কও, তুমি কি আমাকে বিয়ে করবা। বলতেছে না, বিয়ে করা অসম্ভব, আমি তো এখন তোমাকে বিয়ে করবো না। আমি বলতেছি দেখো আমার জীবনের ফার্স্ট টাইম কোনো একটা বাচ্চা আমার পেটে আসছে, আমার তো একবার বিয়ে হয়েছিল, তো তখন কোনো বাচ্চা হয় নাই। তখন আমি ওকে বললাম যে তুমি তাহলে আমাকে বিয়ে করো, আমি বাচ্চাটা ফালাইতে চাই না, কারণ আমার প্রথম একটা বাচ্চা, প্রথম বেবি পেটে হয়েছে, আমি এটাকে ফালাইতে চাই, আমি এটাকে রাখতে চাই। ও বলতেছে না এটা অসম্ভব, এটা আমি করবো না, তুমি এটা ফালাই দাও। তা আমি চিন্তা করলাম যে আমি এখন কোন দিকে যাব, এদিকে আমি ফালাইতে চাইতেছি না, আবার ও আমার নিতে চাইতেছে না। তো আমি চিন্তা করলাম তাহলে আমি এটা ফালাই দিই, যদি তোমাকে নিও না আমি এটা ফালাই দিই। তুমি ডাক্তার দোকানে যাই, ডাক্তার ছিলে আমার সাথে খুব ভালো সম্পর্ক। তো আমি তো অনেক ভয় পাচ্ছি, পরে আমি আঙ্কেলটাকে যাই কান্না করতেছি, বলতে তুমি কান্দাছো না আমাকে, আঙ্কেল আনতো আপনি তোমার বাপের মতো, আমি আপনাকে কথাগুলো কিভাবে বলি, বলেছে বলো কোনো সমস্যা নেই। তো আমি ওনাকে সব বললাম, বলার পর বলতেছে ঠিক আছে তুমি এটা ফালাই দাও। তা আমি দোকান থেকে একটা ওষুধ নিয়ে মানে এই কাজটা করলাম, ওই বাচ্চাটা আমি ফালাই দিলাম। বেশি না 1 মাস ছিল, তো এই বাচ্চাটা আমি ফালাই দিই। ফালাই দেওয়ার পর দেখতেছে আস্তে আস্তে ওষুধ আমার সাথে কেমন একটা দূরত্ব হয়ে যেতেছে। এই মামুনের সাথে আমার সাথে ঠিক মতো কথা বলে না, ফোন দেন, আমার সাথে দেখা করে না, আস্তে আস্তে ও আমার থেকে মানে দূরে সরে যেতেছে, আমার সাথে কথা বলতেছে না। তো এমন করতে তো এক পর্যায়ে সাথে আমার সাথে অনেক ঝগড়াঝাটি হয়, হ্যাঁ তুমি আমার সাথে এমন করলে কেন, আমাকে নিয়ে ঘুরতে গেছো, আমার সাথে এরকম করছো, এখন তুমি আমাকে পাত্তা দিতেছো না, অনেক কিছু অনেক কান্নাকাটি করতেছে। আমি এখনো আমাকে পাত্তাই দিতেছে না, ও আলাদা হয়ে যেতেছে আমার সাথে থেকে, আমার সাথে থাকবে না। আমি কি করবো, এখন তো আমার অবস্থা খুব খারাপ। তো একদিন আমার সাথে তোর সাথে দেখা হয়, দেখা হওয়ার পর আমি বলতেছি আমি তোমাদের বাড়িতে যাবো,
বলতেছে আমাদের বাড়িতে যাবে, বলতেছে হ্যাঁ। তা আমি ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমার মা বলতেছে, ও আমার মাকে বলছে যে খালাম্মা আমি আপনার মেয়েকে বিয়ে করবো, কিন্তু এখন না, 1 বছর টাইম নিতেছি। বলতেছে কেন? বলতেছে আমার বাবা তো এই বিয়ে মেনে নিবে না, আমার মামা আছে উনি বাইরে থাকে, উনি আসলে আমি আপনার মেয়েকে বিয়ে করব। মানে এই কথা বলছে আমার মাকে। সেই জন্য আমাদের বাসা আসে, যাতায়াত করে। আমার মা কিছু বলে না, যেহেতু আমার মেয়েকে বিয়ে করবেই, 1 বছর টাইম নিছে, এরকম কিছু। তো আসলে কি ওর মামা তো কিছু না একটা প্ল্যান করছে যে আমার সাথে এরকম করে মানে সময় কাটাবে, ঠিক আছে, ও আমাকে বিয়ে করবে, এটা তারা আমরা জানি না। তাই আমি ওদের বাসায় যাই, যাওয়ার পরে ওর মামি থাকে আর ওর মা থাকে। মার বাসা আমাকে নিয়ে যাওয়ার পরে ওর মামাকে বলতেছে তুমি কে, কোথায় থাকো, ওর মানে ওনার সাথে দেখা হয়নি। হ্যাঁ না, এর আগে ওর মার সাথে আমাদের দেখা হয়নি, মানে ও ওদের বাড়িতে আমাকে নিয়ে গেছে। ওর মা বলতেছে মানে মামুনকে বলতেছে এই মেয়েটা কে, বলতেছে আমি যাদের বাসায় মেস খাই তার মেয়ে। বলছে যে বেড়াইতে নিয়ে আসছি। এখন মানে ওনার মা বুঝতে পারছে যে আসলে ওনার ছেলে আমাকে ভালোবাসে, এটা বোঝাই স্বাভাবিক, মানে কোনো ছেলের সাথে কোনো মেয়ে আসতে বোঝাই স্বাভাবিক। তো ওনার মা আমাকে জিজ্ঞেস করতো তোমরা কয় ভাই বোন, বলতেছে আমি একাই। তো অনেক কিছু জিজ্ঞেস করার পরে এখন ওনার মামির বাড়িতে নিয়ে গেল। তো ওনার মামিকে আমি বললাম যে আমি নিতু। উনি জানতে পারছে যে আমাকে কেউ ভালোবাসে, মামনে ভালোবাসে, মানে ওর মামিটা বুঝতে পারছে আমি সেই মেয়ে। অনেক কথাবার্তা বলার পরে পরে আমি বলতেছি আমি আবার আমাদের বাড়িতে চলে আসবো। এখন ওর সাথে আমার সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে। তো ঝগড়া হওয়ার পরে বলতেছি তুমি যখন আমাকে বিয়ে করবো না, তুমি আমার সাথে এত কিছু কেন করলা, মানে অনেক কথা। তারপরে এক পর্যায়ে আমি আমার মোবাইলটা ভাঙ্গা ফেলে জিদ্দির যে তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্কই থাকবে না। ওদের বাড়িতেই? হ্যাঁ, ওদের বাড়িতে মোবাইলটা মানে ভাঙ্গা ফেলাই। তারপরে অনেক কিছু, অনেক রাগারাগি। তারপরে ও আস্তে আস্তে আমার সাথে কথা বলে না, আমাকে এড়াই চলে, হেন তেন, আমাকে দেখতে আসে না, কথা বলে না, ফোন দিলে ফোন ধরে না, তেমন অনেক কান্নাকাটি করি। তো আমার মা চিন্তা করে কি হয়েছে, আমি কই দেখো ওর সাথে আমার সাথে ঝগড়া হয়েছে মামুনের সাথে। পরে আমার মা ওরা ফোন দিয়ে বলে তোমার কি সমস্যা, বলতেছে আপনার মেয়ে আমার সাথে এমন এমন করে, মানে ও যাতে কিছু করছে এটা বলো না, ও আমার দোষটা আমার মাকে দেখা যায়, আপনার মেয়ে আমার সাথে শুধু শুধু ঝগড়া করে হেন তেন, আমি আপনার মেয়েকে বিয়ে করবো না, এগুলো বলতেছে। তো আমি চিন্তা করছি ও যদি আমাকে বিয়ে করবে না তাহলে আমার সাথে এরকম কেন করলো। তো এরকম করে চলে, আস্তে আস্তে ওর সাথে আমার সাথে এই সম্পর্কটা শেষ হয়ে যায়, ওর সাথে আমার সাথে কোনো কথাই হয় না। মানে অনেক খারাপ লাগে যে আমার জীবনে 2টা ঘটনা ঘটলো। প্রথমবার আমি আমার একটা বিয়ে হইলো, আমার স্বামী আমাকে ভুল বুঝে আমাকে ডিভোর্স দিয়ে দিল। দ্বিতীয়বার আমি কোনো ছেলেকে ভালোবেসে এত কিছু করলাম, সেই ছেলে আমাকে ছেড়ে চলে গেল। অনেক কষ্ট আমার মনে, যে যাক আমি আর কোনো ছেলেকেই বিশ্বাস করবো না। এবং এইভাবে ছেড়ে চলে গেল। ছেড়ে চলে যাওয়াটা তো আসলে শুধু ছেড়ে চলে যাওয়া না, এত বড় একটা ভয়াবহ রকমের অনৈতিক একটা সম্পর্কে জড়ালেন এবং একটা মানুষকে মেরে ফেললেন পেটের মধ্যে, সেটাও তো একটা কিলিং, অবশ্যই একটা হত্যা। তো এবং এত কিছু পরে সেকেন্ড টাইম রিলেশনশিপেও আপনার খারাপ ব্যাপারটা চলে আসলো। এবং এই ঘটনার মধ্য দিয়ে অন্তত এই ঘটনা যদি ফ্ল্যাশ হয়ে যায় বা জানাজানি করে, তাহলে খুব স্বাভাবিকভাবে আগে যেসব মানুষ আপনাকে চিনতো তারা বিশ্বাস করবে যে না আপনাদের এটা সম্ভব, কারণ আগে সম্পর্কটাও তো এই কারণেই ভেঙেছে। হ্যাঁ, যদিও সেটা সত্য ছিল না। জি বলুন তারপর। আসলে সেটা সত্য ছিল, কিন্তু এটা সত্য ছিল তো আমি বলতে গেছি, কিন্তু ওটা এতটা তো মানুষ বুঝবে না যে এরকম কিছু হয়েছে না না হয়েছে। এক্স্যাক্টলি, সেটাই আমার পয়েন্ট, যে একটা মানুষের জীবনে ও কিন্তু আজকে এখানে অপরাধ স্বীকার করতে এসেছে, সুতরাং ও যা বলছে সেটাকে বিশ্বাস করাটাই উচিত। ওকে, তো সেই অর্থে হ্যাঁ, প্রথম সম্পর্কের জায়গাটায় উনি সম্পূর্ণরূপে নির্দোষ ছিলেন, কিন্তু দ্বিতীয় যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আপনি অনৈতিকভাবে সেখানে জড়িয়ে গেলেন। হ্যাঁ, তারপর? হ্যাঁ, তারপরে ও এই এই কথা বলার পরে এখন আমি চিন্তা করছি আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করবো না। একে একে 2বার আমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটলো, আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করবো না। তারপরে করতে আমাদের করতে এখানেই থেমে থাকলে হয়তো বা একটা অন্যরকম জীবন শুরু হতো, কিন্তু না, এখানে সে থেমে থাকেনি। আরেকটা ঘটনা তার জীবনে ঘটে গেছে, সেটা জানার জন্য আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 2 মিনিটের। 2 মিনিট পরে আমি আর জি কিবরি আবারও ফিরে আসছি সিক্রেটসে। Secret. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4.
something beyond entertainment. 2 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আমি আরজি কিভিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং এখানে মিতু তার জীবনের ভয়াবহতম ভূত বা অপরাধ যাই বলি না কেন সেটা কনফিউজ করছে। কথা না বাড়িয়ে আমি তার কাছে আবারও ফিরতে চাই। তো তারপরে কি হলো? তারপরে আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না। তারপর আমি আবার চাকরি করি। এর মধ্যে একদিন মামুন আমাকে ফোন দিয়ে বলে যে তোমার বাচ্চা কেমন আছে, আমাকে এটা বলতেছে। ও কিন্তু জানে, হ্যাঁ ওই মামুন। জানতো যে আপনি এটা অবর্ষণ করে ফেলে? তারপর আমার এটা ও মজা করতেছে আমার সাথে, আমি কি বলি ওকে, হাসতে বলতে তোমার বাচ্চাটা কেমন আছে। তারপর আমি বলতেছি তুমি এটা মানুষ নাকি, তুমি কথাটা কিভাবে জিজ্ঞাসা করতেছো। তো আমি বলতেছি আমি না তোমার এই কথাগুলো সবাইকে জানাই দিব। মানে আপনি এটা বললেন যে আপনি সবাইকে জানিয়ে দিবেন এই কথাগুলো? হ্যাঁ জানাই দিব। তখন ও বলতেছে কি, তাহলে তুমি যখন জানাই দেব তাহলে আমার কথাটা বলো না, অন্য কারো কথা। আমি অন্য কে বলতেছে, আমার চাচার কথা বলবা, যা আমি যে তোমার সাথে এরকম করছি এটা আমার চাচারে দিয়ে বলবা। ও আমাকে এই কথাটা বলে যে ও যে আমার সাথে এই যে শারীরিক সম্পর্কটা করছিল ওর চাচার কথা বলতেছে, ও বলতেছে আমার কথা বলবা না। তখন আমি চিন্তা ও কেমন একটা ছিল, ও নিজে এই কাজটা করে একটা চাচার নামে এটা বলতেছে। নাকি এই প্রশ্নটা আপনার কাছে আমারও, যে আপনার এই ধরনের সম্পর্কে ইমোশনের জায়গা থেকে যাওয়ার আগে আপনারও তো নিজের একটা চিন্তা করা উচিত ছিল যে এই ছেলেটাকে আমি যে কতটুকু চিনি বা জানি, তার সাথে আমি এই ধরনের একটা সম্পর্ক। হ্যাঁ ভাইয়া, ওই যে আমি বললাম না যে আসলে যখন মানুষ একটা মানুষকে ভালোবাসে তখন আসলে সবকিছু ভুলে যায়, যখন ওনার সাথে অনেক গভীরে জড়ায় যায় তখন এগুলো মাথায় খেয়াল থাকে। আমি এটা কি করতেছি। রাইট, এক্স্যাক্টলি আপনি যেটা বলেছেন সেটার সাথে আমি একেবারেই একমত। ভুলটা তখনই হয় আসলে। হ্যাঁ বলুন তারপর। হ্যাঁ তা কো আমাকে এই কথা বলেছে, আমার কথা বলবো না, আমার চাচার কথা বলবো। তখন আমি জানি ও আসলে একটা খারাপ ছেলে, নয়তো এত বড় কথা কিভাবে বললো। ও ওইটা করে চাচার নামে বদনামটা ছড়াইতেছে, মিথ্যা কথা বলে। এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে কারোরই কোনো বদনাম হবে না, প্রথম কথা হচ্ছে এটা। কারণ এই অনুষ্ঠানের প্রত্যেকটা যে পরিচয়গুলো এখানে এসছে সবগুলো আমরা খুব সচেতন ভাবে এখানে আমরা সেটা প্রচার করিনি। আমরা আসলে মূল যে জায়গাটায় ফোকাস করতে চাই যে একটা মানুষ জীবনে ভুল করলে, অপরাধ করলে সেটা আসলে কি কারণে করে এবং অপরাধটা কি হয়, এটার পরিণতিটা শেষ পর্যন্ত কি হয়, এবং সেটা স্বেচ্ছায় এক ধরনের স্বীকারোক্তি। তো সেই জায়গাটি থেকে একটা মিসকনসেপশন হয়তো ওনার মধ্যে ছিল, যে কারণে হয়তো উনি এইভাবে বলেছেন। হ্যাঁ বলুন তারপর। তারপরে আমি আর ওর সাথে কোনো কথা বলি না, আমি আমার মার কাছে থাকি, আবার চাকরি নিয়ে এরকম চাকরি নিয়ে চাকরি করি। আর কোনো কথা ওর সাথে কোনো সম্পর্ক, কোনো ছেলেকেই বিশ্বাস করি না, বা কোনো ফোনেও কারোর সাথে কথা বলি না, এখনো কোনো কারোর সাথে কথা বলি না। তারপর চাকরি করতে করতে আমার বাবা মার মধ্যে আবার সেই ঝগড়ার সৃষ্টি হয়। এখনো কিছুদিন পর পর যায়, ঝগড়া হয়, মারামারি, তারপর আমার বাবা মাকে রেখে চলে যায় এরকম। সেগুলো দেখতে দেখতে আমার আর ভালো লাগে না, যেরকম সব জায়গায় একটা অশান্তি, সুখ আর আমার জীবনে নাই। যেরকম চাকরি করার অবস্থায় তো ওইখানে একটা ছেলে থাকি, সবসময় চার দোকানের বাসায় কাজ করে, ও আবার এই সেনেটারি কাজ করে। তো এখানকার ছেলে থেকে বাসা আমি অফিসে যাই আসি, যাতায়াত করি, ওই রাস্তাতেও আমাকে দেখার পরে ওনাকে আমাকে পছন্দ করে। তো পছন্দ করার পরে ওর যে বন্ধুরা আছে ওরে বলে যে মেয়েটার কি বিয়ে হয়েছে। বলছে হ্যাঁ মেয়েটার বিয়ে হয়েছে। মেয়েটা আমার অনেক পছন্দ, আমি মেয়েটার সাথে আমি কোনো সম্পর্ক করতেছি। তো এটা না আমি জানি না, আমরা দু একজনে জানি। তো যেটা ছেলে জানার পরে আমার একটা বান্ধবী আছে, ও জানে, ওর একজনে বলে যে ওর কি বিয়ে হয়েছে, ও কি বাপ মা বিয়ে দিবে, আমার কাছে একটা ছেলে আছে, ভালো ছেলে, যদি হয় তাহলে বিয়ের কথা বলবো আমরা। তো আমার একদিন ওই মেয়েটা বলে যে একটা ছেলে তো পছন্দ করে, তুমি এই ছেলেটাকে দেখো। তা আমি চিনলাম না, আমি এখন ছেলের সাথে জড়াবো না। একে একে আমি জীবনে 2টা ভুল করছি, আর 3য় ভুল আমি করতে চাই না। কয় দেখো মানুষের জীবনে তো এরকম কিছু হয়, তুমি দেখো তোমার তো এখন তো তোমার কি সময় চলে জানাই, বা তোমার একটা বাচ্চা আছে না, তুমি এটা নিয়ে কাটাই দিবা, দেখো তুমি। তো এক পর্যায়ে ছেলেটা ওর বন্ধুকে বলে, তো আমি বললাম ঠিক আছে, ছেলেটা যে আমাকে বিয়ে করতেছে আমি ছেলেটা দেখতে যে ছেলেটা কেমন। তো একদিন আমি ছেলেটা দেখি আমাদের বাসায় আসে, একদিন নিয়ে আসলে আমি দেখি, দেখার পরে মোটামুটি ভালোই, খারাপ না। তাই আমি প্রথমে না করি যে না, প্রথমে জানি না, আমি যে ছেলেটাকে বিয়ে করছে বলছে যে হ্যাঁ বিয়ে করছে, ছেলেটা 2টা বাচ্চা আছে। তো আমি চিন্তা করলাম আমারও বিয়ে হয়েছে, ছেলেটা বিয়ে করছে, সেটা কোনো সমস্যা না, সমস্যা ছেলেটা 2টা বাচ্চা আছে, সেটা আমার তো কোনো বাচ্চা নাই, তো আমি কেন এই ছেলেকে বিয়ে করবো। পরে আমি বললাম না আমি এই ছেলেকে বিয়ে করবো না, ছেলে 2টা বাচ্চা আছে। এরকম না করলাম, না করার পরে এখন কিছুদিন পরে আবার চিন্তা করতেছি, আমাকে একদিন বলতেছে আমার এক আপা যে সমস্যা কি, বাচ্চা আছে তো কি হয়েছে, আজকে আমার 3টা বাচ্চা আছে, এখন যদি আমি মরে যাই তা আমার স্বামী কি বিয়ে করবো না। তো ছেলের বউ চলে গেছে, ছেলে একটা বিয়ে করবো, সমস্যা কি। তো আমি চিন্তা করলাম আসলে ও তো কথাটা খারাপ বলে নাই, ঠিক আছে আমি ভাবি।
তো ভাইদা মনে করেন ছেলেটার সাথে আমি কথা বললাম একদিন। আমি একদিন অফিসে যেতেছি, ছেলেটা রাস্তা দাঁড়ায় আছে, আমার বলতেছে শুনেন। তো আমি বললাম কি হয়েছে বলেন। মানে আমার বুকের ভেতর থরথর করতেছে, ও আমাকে কি বলবে, বলতেছে দাঁড়ান। আমি দাঁড়াচ্ছি, হ্যাঁ ভালো আছেন, হ্যাঁ আমি ভালো আছি। তারপর দেখি প্রতিদিন ওই দোকানের সামনে অফিসে থাকে আর আমাকে দেখে সকালবেলা যাওয়ার সময়। তো এরকম প্রতিদিনই থাকে, আমি প্রতিদিন অফিসে যাই, এরকম দেখতে দেখতে ওর প্রতি একটা মায়া চলে আসে যে আসলে ছেলেটাকে আসলে আমাকে ভালোবাসে, প্রতিদিন এখানে বসে থাকে। আসলে ওর ওর কাজের জন্য বসে থাকতো বা আমাকেও দেখতো, একসাথে দুইটাই হইতো। তা আমি এরকম দেখতে দেখতে একদিন আমি চিন্তা করলাম যে আসলে ছেলেটা হয়তো ভালো। তা আমি কি করলাম, ছেলেটার নাম্বারটা নিলাম যে আমি ছেলের সাথে কথা বলবো, দেখি কিরকম। দেওয়ার পরে আমি ফোন দিলাম, ফোন দিয়ে কথা বললাম, কথা বলতে বলতে এরপর যে ওর সাথে আমি মানে প্রেমে জড়ায় যাই। ও আমাকে পছন্দ করে, আমিও করি। তো ওর সাথে কথা বলতে বলতে আমি একদিন বললাম যে আসলে কি সমস্যা আপনার। বলতেছে আমি বিয়ে করছি, আমার বউ এরকম কোনো সমস্যা, চলে গেছে আমাকে ফলাই, আমার 2টা বাচ্চা আছে, ও এইটা বলছে। তো আমি চিন্তা করলাম দেখেন বিয়ে তো আমারও হয়েছে কিন্তু আমার তো কোনো বাচ্চা নাই, আমি আপনি বিয়ে করবো, আমার বাচ্চার জন্য সমস্যা। বলতেছে বাচ্চা তো আপনি তাতে কি হয়েছে, আমার বাচ্চা আমি দেখবো, আপনার তো কোনো সমস্যা না, আমার বাচ্চা দেশে থাকবে, সমস্যা কি আপনার। তো এরকম কথা বলতে বলতে হ্যাঁ এক পর্যায়ে আমি ওর সাথে মানে এমন একটা গভীরতে জড়াই গেছি যে ওরে স্যার আমার কিছুই ভালো লাগে না, যে ওর আমি বিয়ে করবো। তারপরে কিভাবে জানি আমার মা জানতে পারলো যে আমি একটা ছেলের সাথে কথা বলি, ছেলেটার বাড়ি বরিশাল, 2টা বাচ্চা আছে, আমি ওকে বিয়ে করতে চাই। তো আমার মা তো কোনো রকমই দিবে না, আমার মা আমি একটা মেয়ে, আর কোনো মেয়ে নেই, আর আমার বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, আমার তো কোনো বাচ্চা কাচ্চা নেই, এটাই মেন সমস্যা। আর ওর তো 2টা বাচ্চা আছে। তা আমার ভবিষ্যৎ এখনো সুন্দর, যেহেতু আমার কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা থেকে হয়তো আমার সমস্যা ছিল। তো আমার মা দিবে না ওর সাথে বিয়ে, আমি বলছি আমি ওরই বিয়ে করবো। তো আমি চাইলাম আমি ওই ছেলেটাকে বিয়ে করবো। তো কথাবার্তা বললাম, পরে আমি বললাম দেখেন আপনার সাথে আমার অনেক কথা আছে, আপনার বউ কি হয়েছে, কি হয়ে গেছে বলেন। তো বললো কি একটা বন্য একটা বদনাম বললো যে আমার বোন একটা লোকের সাথে ভেগে গেছে, আমার 2টা বাচ্চা আছে, এই এরকম মিথ্যা কথা। ওর সাথে আমি চিড়িয়াখানা গেলাম ঘুরতে, ওইখানে সব কথা হইলো আমার সাথে। তো আমি বললাম হ্যাঁ আপনি কোনো কষ্ট নিন না, আমি আপনাকেই বিয়ে করবো, আমি ওর এই কথাটা বলবো। কত দিলাম হ্যাঁ, ও বলছে সত্যি আপনি আমাকে বিয়ে করবেন নাকি? হ্যাঁ আমি আপনাকেই বিয়ে করবো। তো অনেক খুশি হয়েছে। তো আমি বাসায় আসছে, আসার পরে মানে আমার এক বান্ধবী আমি বলছি আমি ওরে বিয়ে করবো, ওই যে মেয়েটা আমাকে বলছিল আমি বাচ্চার সাথে কি হয়েছে। তো বলছে সত্যি তুমি বিয়ে করবো কি? হ্যাঁ আমি ওরা ফোন দিয়ে বললাম কি আমি আপনাকে বিয়ে করবো। বলতেছে কবে? আমি বলছি কালকে পরশু। কয় না বিয়ে করলে আমাকে আজকেই বিয়ে করতে হবে, ওই সেটা আমাকে বলতেছে। আমি কি আজকে? হ্যাঁ। কিন্তু এদিকে আবার আমার বাবার সাথে আমার মার সাথে কিন্তু অনেক ঝগড়াঝাটি, মানে আমার মা তো মানে আরেক টেনশনে আছে, আবার আমি আরেক প্ল্যান করতেছি আমি ওর বিয়ে কোনো। তা আমার মা জানি কেমনে জানছে যে আমি ওর বিয়ে করবো, আমার মা তো বলতেছে তুই এটি কি করতেছ, তুই এগুলো করিস না। আমি কই না আমি তুমি গুলো থাকবো না, আমি ওর বিয়ে করবো, আমার কপালে যাওয়া হইব। মানে আমি অবাধ্য হয়ে গেছি কি, আমার মার কথা আমি শুনতেছি না। ছেলের তো বিয়ে করছে, ছেলেটার তো বাচ্চা আছে। আমি কইছি না ও বিয়ে একটাকে 10টা বিয়ে করুক, তারপর আমি ওই ছেলের বিয়ে করবো। আমি এমনি কথা বলতেছি আমার মারে আচ্ছা যে ও একটা না 10টা বিয়ে করুক, তারপর আমি এই ছেলের বিয়ে করবো, থাকুন না বাপ মা লাগে। তো ছেলেটা আমার মারা বলতেছে দেখেন আপনি মায়ের আপনার কন্ট্রোল করতে পারবেন না, ও ওই ছেলের সাথে চলে যাবে, না করতে পারবেন না। তো অনেকে বুঝায় যে থাক আপনার মেয়ে যেহেতু বিয়ে করতেছে আপনি বিয়ে দেন। তা আমার মা নাও না মানে হ্যাঁও না, মাঝামাঝি আছে। তো আমি চিন্তা করলাম আমি ছেলে বিয়ে করবো। তারপর দেখছেন গার্জিয়ান জানাইলাম, জানানোর পরে আমার একটা আপু আছে ওনারা জানাইলাম। তো বাড়ির ভিতরে আমাদের বিয়ে হলো দোকানে। তো বিয়ের সময় মানে আমার ছিল না বিয়েতে। হ্যাঁ ছিল মানে অতটা আমার মার মত ছিল না। আচ্ছা অমতে ছিল। হ্যাঁ অমতি ছিল বলতে গেলে। তো ওই রাস্তার সাইডে দোকান আছে, ডেকোরেশন দোকান, ওই দোকানে আমাদের বিয়ে হলো। এখন বিয়ের কেনাকাটা করতে গেছে বাজারে, অনেকে জানে, সবাই না করছে যে দেখো তুমি এই বিয়েটা করো না, এটা সুখী হইব না। কারণ ছেলের তো 2টা বাচ্চা আছে, এমন হতে পারে ছেলের বউ আসতে পারে, বাচ্চা যেহেতু আছে বউ একদিন আসতে পারে। আমি বললাম না বউ আসবো না, আর যদি বউ আসে আমি আমি নিজে থেকে সরে যাবো, আমি এই কথা বলতেছি। তো বাজারে গেছে মানে বিয়ের মার্কেট করার জন্য বাজারে যায়, আমাকে ফোন দিয়ে বলতেছে কি আমাকে 5,000 টাকা দাও ছেলেটা। তো আমি শুনলাম আমি কেন আপনাকে টাকা দিব, কইতেছে না বিয়ের মার্কেট করতে হবে না। আমি কই আপনি বিয়ে করবেন, আপনার কাছে বিয়ের মার্কেট করে টাকা নাই, তাহলে আপনার বিয়ে করার দরকার নেই, এই কথা বলতেছি। তা আমার একটা বাড়িওয়ালা আঙ্কেল আছে, উনি বলতেছে কি বললাম কি আঙ্কেল, ও না আমার কাছে টাকা চায়। তা আঙ্কেলটা বলো এই ছেলে ভালো না, তুমি এই ছেলেকে বিয়ে করো না। দেখ শুনলে আপনাকে না করছে। হ্যাঁ সবাই না করছে কিন্তু আমি শুধু ওই যে যে দুজন ছেলে ছিল ওনাদের মানে ওনার যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন ওই ছেলেদের বয়স কত ছিল? ছিল না, ওনার 2টা মেয়ে ছিল। মেয়ে বয়স কত ছিল? এই একটার বয়স 7 হবে আর একটা বয়স 4-5 এরকম। আচ্ছা এবং আপনি ওনার বাসায় গিয়েছিলেন ওনাদের মেয়েদের সঙ্গে কথা বলেছিলেন? না ওনার মানে আমার বিয়ের পরে ওনার মা আর ওনার মেয়েরা বেড়াইতে আসছিল, তখন গেছি। ফাইন, তার মানে বিয়ের আগে আপনি কোনো খোঁজ খবরই নেন? কিছু নেই। আচ্ছা তারপর মানে আমার আমি দেখুন আগেরটা ছিল অপরাধ,
পরেরটা হচ্ছে ভুল। এবং অপরাধ হচ্ছে এটাই যে একটা মানুষ জানে যেটা একটা অনৈতিক কাজ সামাজিক দিক থেকে এবং ধর্মীয় দিক থেকে, তারপরেও সে এটা করেছে। এবং একবার করার পরে এটা ওনাদের একবার না, ওনাদের বেশ কয়েকবার হয়েছে। এবং সে অবস্থায় উনি কনসিভ করে এবং তারপরে যে ঘটনাটা ঘটে আপনারা সবাই শুনলেন, এটা একটা ভয়াবহ অপরাধ। এবং এই অপরাধের জায়গা থেকে পরবর্তীতে উনি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছে, সামাজিক যে সিদ্ধান্তটা, সেটা একটা ভুলের সিদ্ধান্ত। কারণ পুরো দুনিয়া না করছে এবং উনি সেখানে ভালোভাবে যাচাই বাছাই না করে, যেহেতু ওনার অলরেডি দুটো ছেলের সঙ্গে এক ধরনের মানসিক সম্পর্ক তৈরি হয়েছে এবং দুই ধরনের সম্পর্কেই উনি অলরেডি টেস্টেড, তো সেই জায়গাটি থেকে ওনার অনেক যাচাই বাছাই করা উচিত ছিল। সুতরাং যাচাই বাছাই উনি করেননি, সেই জায়গা থেকে এটা একটা ভুল সিদ্ধান্ত। আমরা একটু সামনের দিকে আগাই। তারপর বাইরে যখন শুনলো যে টাকা চাইছে, বলতেছে এই ছেলে ভালো না, তোমার সাথে দেখো আজকে টাকা চাইতেছে, বিয়ে করো, বিয়ের সময় টাকা চাইতেছে, তুমি এই ছেলেকে বিয়ে করো না। পরে আমি বলছি যে আঙ্কেল দেখেন সবকিছু ঠিক হয়ে গেছে, সবাই জানাজানি, এখন যে বিয়েটা না করি তা খারাপ না। তো ওই দিন বিয়ে হইলো আমার সাথে, ওর বিয়ে হলো, তখন আমার মা অনেক কান্নাকাটি করতেছে, আমার মা তো রাজি না। তো আমার আব্বা আবার চলে গেছিল, ওদিন আমার আব্বা আইসি, তো জানতেছে যে ওই ছেলের সাথে আমার সাথে বিয়ে, আমার আব্বাও রাজি না। বিয়ে করে বুঝবে, দুইটা মেয়ে আছে, যখন মেয়ে দুইটা জ্বালাইবো তখন তুমি বুঝবা কেমন লাগে, মানে হাসতো তার পিতাচ্ছে বিয়ের আগে। তখন বলতেছি না আমি এই ছেলেকে বিয়ে করবো। তো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে এখন আমারে ও বলতেছে যে আপনি শুধু কাবিন করার পরে কবুল বলবেন, আমি আপনাকে নিব না, সমস্যা নেই, কিডন্যাপ করে নিব, কোনো সমস্যা নেই, আমাকে এই কথা বলতেছে। আপনি আপনি করে বলছে তখন। হ্যাঁ, আপনি করে বলতেছে। তো আমি বলছি ঠিক আছে, আমি বলছি ভাবছি সত্যি, কিন্তু এটা দুষ্টামি করছে আমার সাথে। তো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে মানে ওর আবার একটা উস্তাদ ছিল, ও যে কাজটা করতো, ওর একটা উস্তাদ ছিল, উস্তাদের নাম ছিল ইকবাল, মানে উনি সবকিছু জানতো। তো বিয়েতেও দুই তিনটা মানে ভালোই সাক্ষী ছিল, কিন্তু আমার সাক্ষী তেমন কেউ নাই, আর আমার মাথা তেমন একটা রাজি না, আমার মা তো আমার কাছে যায়নি বিয়ের সময়। তো ছেলের বাসায় গেলাম, আমি ছেলের বাসায় গেলাম, যাই দেখি যে ঘরের ভিতরে কিছুই নাই, শুধু একটা চৌকি আছে আর কিচ্ছু নেই। আর যেটা হারিয়ে বাতিল ওটা ওর বোনের বাসা থেকে নিচে, ওটা বোন আছে, বোনের এখান থেকে নিছি। দেখেন এইখানে কিন্তু আমার বোঝার উচিত ছিল যে আমি যে ছেলেটাকে বিয়ে করতেছি, ছেলের কোনো গার্জিয়ান নেই এখানে, সমস্যা কি? That is my point also, right? ছেলের কোনো গার্জিয়ান এখানে তো একটা সমস্যা আছে, কিন্তু এই জিনিস আমার মাথায় মানে কাজ করেনি। আমি ওর যে বাসায় গেলাম, যার পরে ওর বোন ঘুমায় আছে, খালতু বোন ডাকতেছে, যে ওর বোনের নাম জাকিয়া, বলতেছে জাকিয়া জাকিয়া উঠ উঠ, মানে ঘুমাইছে। তখন আমি চিন্তা করলাম কি রে, ওর বোন আছে, ওর একমাত্র ভাই বিয়ে করতেছে, আর বোন যায় না, সমস্যা কোন জায়গায়? তা আমি এটার কথাটা চিন্তা নি। আমার মনে হয় কি ওর বোনেরা যায় না কেন, যে ওর ভাই তো দুইটা বিয়ে করছে আগে আরো, কিন্তু আমি তো জানতাম যে বিয়ে করছে একটা। আপনি আসলে জানলেন কিভাবে দুটো বিয়ে? দুইটা বিয়ে এটা আমি পরে শুনছি, মানে আমার বিয়ের পরে, মানে প্রায় 1-2 মাস পরে শুনছি। কিভাবে শুনলেন? কিভাবে শুনলাম মানে, এটা আমি বলতেছে, ওর একটা বোন ছিল আপন, মানে ওর কি জানেন, ওর মারও মানে এরকম 2-3টা বিয়ে হয়েছিল ওর মা, মানে আমার শাশুড়ির। তো ওর একটা সৎ বোন ছিল, আর ও ছিল এখানে থাকতো, আর ওর একটা খালাতো বোন ছিল। ওর আপন বোন আর ও থাকতো এক রুমে, আর পাশের রুমে থাকতো ওর খালাতো বোন। তো আমাকে তো ওদিন নিয়ে গেল, আমি তো ওদের বাসায় দেখেন থাকলাম, থাকার পরে কিছুদিন ভালোই চললো। তো ওর আমি বলতেছি, ও আবার জানতো আমার যে বিয়ে হয়েছে, সবকিছু আমাকে জানিয়ে নিয়েছে। তো আমাকে চাকরি করতে বলতেছি। তো আমি চিন্তা করছি চাকরি করবো, পরে ঠিক আছে চাকরি করবো। আমি ওর বলছি চাকরি আমি করবো, একটা শর্ত আর কি শর্ত? আমি দেখো আমার তো বাবা থাইকাও নেই, ওরা তো আমার বাবার মতো না, 2 দিন পর চলে যায়, পালাই আমার মারে ছেড়া। তা আমি চাকরি যদি করি, আমি আমার মারে প্রতি মাসে 2,000 টাকা দিব, আর তোমার দিব 3,000, আর যা বাদ বাকি টাকা ওটা আমি আমার নামে একটা অ্যাকাউন্ট করবো, ওটা আমি আমার জন্য নিজের জন্য রাখুন। তো তাতে রাজি না, ও চাইতেছে যে আমি, মানে ও আমার বিয়ে করছে কিসের জন্য জানেন ভাইয়া, মানে আমি যে গার্মেন্টসে চাকরি করি, প্রতি মাসে 8-10 হাজার টাকা পাই, এই টাকাটার জন্য আমাকে বিয়ে করছে। আর মানে ওর মানে অবসর সময় একটু কাটানোর জন্য, ওর তো বউ বাড়ি আছে, এটা আমি জানি না। ও মানে টাইম পাস করার জন্য আমাকে বিয়েটা করছে, যে আমার টাকা পাবো, আমি ওরও পাবো, টাইমটা পাস করতে পারবো, এই জন্য। তো আমাকে বলতেছে না, তুমি কেন তোমার মার টাকা দিও, তুমি বিয়ে করছো টাকা দিবা আমাকে, তোমার মারে কেন দিবা? পরে আমি দেখো আমার মাটা আসলে মানে এক হিসাবে তো টেবিলের কেউ নাই, আমার বাবা নাই, আমার মা একা সাইডে কাজ করে কয় টাকা পায়, আমি যদি চাকরি করি মারা যদি 2,000 টাকা দিই, তো ঘর ভাড়াটা চলবো। আমি তোমারও দেবো, মারা দেবো, আমার নিজের জন্য রাখবো। কয় তুমি যে তোমার জন্য টাকা রাখবো, তুমি যে পালাই যাবে না, আর কোনো গ্যারান্টি আছে? আমি কই কে পালাই যাবো? টাকাটা রাখলে ভবিষ্যতে তোমারও কাজে লাগবে, আমারও লাগবো, সমস্যা কি? আমি তোমারও দিতেছি। ও রাজি না, ও দিতে দেবো না আমার মানে টাকা। তা আমি কই আমি তাহলে চাকরি করবো না। রাগানি করে পরে আমি চাকরি করলাম কিছুদিন, 2 মাস। তো ওখানে যাওয়ার পর আমি দেখি যে ঘরে কিছুই নেই, তো আমি একটা খাট আনলাম কিস্তিতে। তারপর চাকরি করে এই টাকাগুলো আমি কিস্তিওয়ালার লোকেরা দিলাম, আর এখান থেকে ঋণ করছিলাম 7,000, ওনারা দিলাম। ওর হাতে আমি 1 টাকাও দিইনি 2 মাস চাকরি করে।
তোর মনে একটা রাগ যে চাকরি নিচে নিয়ে টাকা দিবা আমারে টাকা দেয় না, ও টাকা দেন না মানুষের। তো আমি কি করলাম, আমার যখন ঋণগুলা সুদ হয়ে গেল তখন আমি চাকরিটা ছাইড়া দিছি। যে ও যদি টাকা নিয়ে এত কিছু করে আমি চাকরি করবো না, ওরও দিব না মারেও দিব না, ও আমার চালাক দেখি কেন চালায়। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা হলো, চাকরি চালাম। এখন দেখি চাকরি ছাড়া দেখি যে ওর 2টা বাচ্চা বাড়িতে থাকে, ওর মা 3 জন, ওর একটা আব্বা 4 জন, ওর একটা বোন 5 জন, ও একা। ও 1 লাখ কামাই করে মানে ওদিকেই সব দেয়, মানে আমার কিছু দেয় না। আসলে এবার একটা জিনিস ভাবার কথা, ও একটা মানুষের কয়জনকে দেব এটা ভাবার দরকার। আমি তো এটা দেখেই বিয়ে করছি যে ওর 2টা বাচ্চা আছে, মা আছে, ওর তো এগুলো পালতেই হবে। ও আমার একটা কিছু কিনা দেয় না, কিছুই দেয় না, সব দেশে। পরে আমি চিন্তা করলাম কি, দেখো তুমি যদি সব এরকম করে দাও তা আমার তো একটা ভবিষ্যৎ আছে, আমার জন্য তো কিছু রাখতে হইব। পরে কইতেছে তোমার ভবিষ্যৎ তুমি করো। পরে আমাকে দেখো, আমার আগে তো বিয়ে হয়েছিল, কোনো বাচ্চা আছে না, আমার একটা খুব বাচ্চার একটা শখ, আমি একটা বাচ্চা নিতে চাই। ও মানে বলে কি, না বাচ্চার কাছে নিতে পারবো না, 5 বছর পরে বাচ্চা নিবে, এখন কোনো বাচ্চার কথা বলবা না। পরে আমি বলতেছি কেন, তোমার বাচ্চা আছে এই কারণে, তোমার বাচ্চা আছে, আমারও তো একটা বাচ্চার শখ থাকতে পারে, আমি একটা বাচ্চা নিতে চাই। বলতেছে না তুমি 5 বছর পরে বাচ্চা নিবে, এর আগে বাচ্চা নিতে পারবা না। ও ডাইরেক্ট আমাকে এই কথা বলতেছি। তখন আমি চিন্তা করলাম যে ও কথা বলার ডাইস কেমন অন্যরকম হইতেছে, এমন কেন, সমস্যা কি? পরে আমার মানে ওর একটা মা হয়েছিল যে আমার বিয়েতে ছিল, ওই যে ওর খালাতো বোনের শাশুড়ি। তা আমি ওদের ঘরে যাই বসলাম, বসে বললাম যে মা ওই দেখেন এরকম এরকম। কয় দেখ তুই তোর মায়ের কান্দায় বিয়ে করছো, তোর জীবনে জীবনে কোনো সময় সুখ হইব না। আমি কি দেখেন কি করবো, আমি তখন বিয়ে করি এগুলো তখন কি করবো? মা ওইটা বলতেছে যে তুই যে বিয়েটা করছো, তুই আমার কিছু জিজ্ঞেসছিলি, আমি আপনি কি জিজ্ঞাসা, আমি তো আপনারা চিনি না, আপনি আমার চিনেন না। আর বিয়ের দিনে তো কিছু কি করা যায়, কয় আমি তোর বিয়ের দিন কি করবো? তুই যে ছেলেটার বিয়ে করছো, ছেলেটা 2টা বিয়ে করছো, 2 ঘরে 2টা বাচ্চা। ওই দিনে আমি জানলাম যে ও 2টা বিয়ে করছে। এই দুটো বাচ্চা, এই দুটো বিয়ে কি ডিভোর্স হয়েছিল নাকি ডিভোর্স ছাড়া? আমি তো জানছিলাম যে একটা বিয়ে করছে, বউ চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমার যখন ও বিয়ে করে, বিয়ের সময় নাকি জিজ্ঞাসা তোমার আগের বউ কই, বলছে তো চলে গেছে, যে এই যে ডিভোর্স দিয়েছে ওটার কাগজ আছে। বলছে না, ওটা তো আসলে তো বাড়িতে তো আমি সাথে নিয়ে ঘুরি না। ওবার এই কথা বলছে বিয়ের সময়। তো অত স্যার কে দেখবি? Ultimately ঘটনাটা কি ছিল, যে আসলে ডিভোর্স কি হয়েছিল মানে, নাকি এটা শুধু মুখের কথা ছিল? না, ডিভোর্স হয় নাই, মুখের কথা, ও মিথ্যা বলছে। বুঝতেই পারেন ভয়াবহ পরিস্থিতি। আমরা ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। কখনো কখনো ভুল জীবনকে একেবারে বিষময় করে দিতে পারে, যতটা না বেশি অপরাধ পারে। তো একটা কথাই আছে, আমি জানি না কে বলেছিলেন এই কথাটা, সেটা হচ্ছে একবার ভুল ভুল, 2বার ভুল ভুল, 3বার ভুল ভুল কিন্তু ভুল নয়, সেটা কিন্তু অপরাধ। ওনার জীবনে যদি এভাবে আমরা চিন্তা করি, প্রথম ছেলেটার ক্ষেত্রে ওনার কোনো ভুল ছিল না, এটা পারিবারিকভাবে একটা ভুল সিদ্ধান্ত, কিন্তু সেটা ওনার জীবনেই ভুল। সেখান থেকে উনি একটা এক্সপিরিয়েন্স নিয়ে সেকেন্ড যে লাইফটাতে গেলেন, একটা অনৈতিক সম্পর্ক, সেটা একটা মারাত্মক ভুল, অর্থাৎ দ্বিতীয় ভুল। এবং তৃতীয় ভুলটা, এটাও কিন্তু ওনার নিজ ইচ্ছাতে, এবং এটা ভুল, তার মানে এটা একটা ভয়াবহ অপরাধ। আমরা ফিরে আসবো মাত্র 2 মিনিট পর, একেবারে শেষাংশে। আর মিতুকে নিয়ে পুরো গল্পটাই আমরা ইউটিউবে আপলোড করেছি। আপনারা যদি ওখান থেকে সাবস্ক্রাইব করতে চান, ডাউনলোড করতে চান, কিংবা দেখতে চান, চলে আসতে পারেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ফিরে আসছি 2 মিনিট পর। Secrets. Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শেষাংশে। আপনারা শুনছেন সিক্রেটস আর জিকি বিয়ার সাথে ঢাকা FM 90.4 এবং যেখানে জীবনের এমন কিছু সিক্রেট রিভিল করা হয় যেটা আপনাকে সচেতন করবার জন্য। আজকে মিতু আছে এখানে। মিতুর জীবনে যেমন সামাজিক ভুল, যেমন পারিবারিক ভুল, ঠিক একইভাবে তার নিজেরও কিছু ভুল। একটা কথা আছে, আমি যেখান থেকে অভিজ্ঞতা পেলাম সেই ভুলটা আমি কেন করতে যাব? আমি যেখান থেকে কোনো একটা এক্সপিরিয়েন্স গেদার করলাম যেই ঘটনা থেকে, সেই ঘটনা আমার জীবনে কেন করবে? তার মানে এটা ভুল না, এটা অপরাধ। সো এই জায়গাটি থেকে মিতুকে আমাদের কিছু বলার যদি থাকে তাহলে আমরা বলবো মিতু এই অপরাধটা করেছে এবং সেম অপরাধটা আপনারা করবেন না। ওকে, আমরা মিতু আবার ওখানে যাই। আপনি যখন জানতে পারলেন যে আসলে দুটো বউ এক্সিস্ট থাকা অবস্থায় সে আপনাকে বিয়ে করেছে এবং আপনি সেখানে না জেনে না বুঝে আপনি সেখানে ছাপ দিয়েছেন, তারপর কি হলো? হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে ও 2টা বিয়ে হয়েছে, 2টা বাচ্চা। তখন তো আমার মাথা পুরো নষ্ট যে আমি এটা কি করলাম। আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন আমি আমার বাপ মার কাছে কেমন যাই, ওর ওর কাছে কেমন থাকি। তো আমার মনটা তখন থেকে নষ্ট হয়ে গেলো যে আমি এটা কি করলাম। তো আমি টেনশন করছি আর কান্নাকাটি করতেছে। তারপর দুপুরে বাসায় ভাত খেতে আসে, তখন আমি কাঁদতেছি, আমি বলতেছি তুমি এটা কি করলা? বলতেছে কি হয়েছে? আমি বলি তুমি তো আমার বলো না তুমি 2টা বিয়ে করছো, তোমার 2টা বাচ্চা 2 ঘরের। বলতেছে তাতে কি হয়েছে, যা হওয়ার তো হয়েই গেছে, সমস্যা কি? আমি বলছি যে না, আমি তোমার সাথে এরকম করে সম্পর্ক করবো না, আমি থাকবো না এখানে। সেটা তোমার ব্যাপার। তো তোমার ব্যাপার মানে তুমি এরকম করে আমার জীবনটা নষ্ট করবা? তোর মা আর 2টা মেয়ে আর আব্বা আসে 1 মাসের পর বেড়াইতে। আইসে আমাদের এখানে 1 মাস থাকে। তো এই 1 মাসে আমার অবস্থা খুব খারাপ, মানে ঝগড়াঝাটি সৃষ্টি করে। ওর মা আইসে মানে কিছুদিন থাকে, তারপরে আমি অসুস্থ হয়ে যাই। ও দেখতেছে ওর বাপ মার সেবা করতেছে, বাপ মার ওষুধ এনে দিতেছে, কাপড় চোপড় দিতেছে, যা লাগতেছে সব। অথচ আমি অসুস্থ, ভাত খেতে পারতেছি না, আমার পেট ফুলে গেছে। ও আমার 1 টাকা ওষুধ এনে দেন করে। আমি বলতেছি তুমি আমার কেমন স্বামী? তোমার বাপ মা আসছে, সবকিছু দিতেছো, তো আমি যে অসুস্থ আমার একটাবার ডাক্তার কাছে নিয়ে যেতেছো না। মানে এগুলো নিয়ে ভীষণ ঝগড়া আমার একটা যে মারে, অনেক মারে। হ্যাঁ, অনেক মারে। মারার পরে আমি চিন্তাছি আমি তোমার কাছে থাকবো না, আমি তোমার ভাত আর খাবো। তোর বাপ মা অনেক ঝড়াঝড়ি সৃষ্টি করলো, বাপ মা চলে গেল, ওই মেয়ে আমার কাছে ওর সাথে অনেক মানে মারামারি হয়েছে। এক পর্যায়ে আমার মার সামনে আমাকে মারতে যায়। আমার মা গেছে আমার বাসায় আমার দেখতে, আমার মার সামনে মারতে যায়। তো আমি তখন ফিরে হাতে নিয়েছি, আমিও তোমারে মারবো, তুমি আমার মারতে বা আমিও মারবো। তো বলতেছে আমার মা, হ্যাঁ দেখেন আপনার মেয়ে আমার মারতে, হ্যাঁ আমি মারতেছি, আমার মারতে। তো আমার মা বলতো তুমি কেমন ছেলে, মেয়ের মার সামনে মেয়েকে মারতে আসো? তুমি পরে মারো, এখন আমার সামনে আমার মেয়েকে মারতে আসো কেন? তো আমার অনেক রাগ উঠছে। পরে বলতেছে আমি তোমার ভাত খাবো না, তুমি মানুষজন ডাক দো। আমার বলতেছে তুই মানুষ ডাক দে, আমি মানুষ ডাক দিব গিল্লিগা। পরপর ঠিক আছে আমি যাই, তাহলে আমার যেতে দেয় না, মানুষ ডাক দিব, আমার যেতে দেয় না। পরে আমি চুপে চুপে কি করলাম, আমি বললাম আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ডিভোর্স দিব। কয় তুমি যা করার করতে পারো। তো আমি আসলে এই সিদ্ধান্ত নিলাম আমি আর ওর সাথে থাকবো না, কারণ ওর যে বিয়ে করে কতদিন পরে সিদ্ধান্ত? 6 মাস। 6 মাস। হ্যাঁ, 6 মাস। আগে যে বিয়েটা হয়েছিল ওইখানে আমি ছিলাম 1 বছর 3 মাস। আর পরে যে বিয়েটা আমি করি ওইখানে আমি 6 মাস ছিলাম। তারপরে আপনি নিজে থেকে ডিভোর্স? হ্যাঁ, নিজে থেকে। পরে আমি চিন্তালাম না আমি এখানে থাকবো না, আমার জীবন তো এমনি নষ্ট, ওর থাকলে আরো নষ্ট হয়ে যাবে, আমি এখানে থাকবো না। কেন থাকবো? চিন্তা করতেছে আমি যদি এখানে থাকি, দেখা যাইতেছে ওর কাছে থাকলে হয়তো আমার একটা বাচ্চা হইলো, তখন আমার একটা মায়া হলো, আর আমি ছাড়তে যাবো না। বাচ্চার কি মায়া হবো, ওর প্রতি মায়া হবো, ছাড়তে যাবো না। তখন যেটা যেতেছে ওর যে ওই আগের ফ্যামিলিতে 2টা বাচ্চা আছে, আবার আমার একটা বাচ্চা, 3টা বাচ্চা। তখন দেখা যেতেছে আমার বাচ্চারা আমি আমার নিজের মতো পালতেছি, আমার একটা ভালো একটা কাপড় দিতেছে আমার বা কিছু। ওইদিকে যদি না দেয় তখন এটা ঝগড়া সৃষ্টি করবো যে যে সৎমা দেখে ওই মেয়েকে দেখে না, আর ওনার নিজের বাচ্চাটাকে দেখে অনেক কিছু, অনেক মানে সমস্যার সম্মুখীন হইব। বলবো যে সৎ মেয়ে দেখে না, আর নিজের আপন মেয়েকে দেখে অনেক কিছু। এরকম দরকার কি আমি এইগুলোতে না যাই, আমি নিজে থেকে ডিভোর্স দিয়ে দিব। আচ্ছা। তো আমি মানে আর পরের যেগুলো আগে ভাবতেছি যে এগুলো আমি করবো না, আমি আমার মেয়ের সাথে থাকবো না, যে যেতেছে অনেক কিছু। তো আমি এক পর্যায়ে আমাদের এখানে একটা আছে, উকিল আছে। তারপর আমি একটা দেখলাম যে সবকিছু বললাম যে আমি ওনার সংসার করবো না, আমি ওনার নিজেকে ডিভোর্স দিব। তো উনি সবকিছু নিয়ে আমাকে বললো তাহলে তুমি আমাকে 1500 টাকা দাও। ঠিক আছে। তো তখন ওটা ছিল এই মার্চ ছিল। তো মার্চ মাসের 7 তারিখে আমি বললাম যে আমাকে ডিভোর্স দিব। কারণ অনেক কান্নাকাটি করতেছে, আমি যদি ডিভোর্স দিব আমি নিজে থেকে মানে মানতে পারতেছি না যে আমি ডিভোর্স দিব। ও মানে খাইতেছে চলতেছে ভালো, কিন্তু আমি কান্দাছি, রান্না করতে যাই কান্দি, খাইতে যাই কান্দি, ঘুমাতে যাই কান্দি, খালি কান্দি। মানে আমি ডিভোর্স দিতে চাইতেছি না, আবার থাকতেও চাইতেছি না। কি করবো, মানে একটা দোটানের ভিতরে পড়ে গেলাম যে আমি ওরা ছাড়তেও চাইতেছি না, আবার যে থাকবো তাও পারতাম। আপনার নিজের উপর কখনো রাগ হতো না যে এই জিনিসগুলো তো আপনার বিয়ের আগে জানা উচিত ছিল? হ্যাঁ, জানা উচিত ছিল। ওই যে আমি বললাম না যে আমার বাপ মা এরকম ঝগড়াঝাটি করে আমার আর থাকতে মন চায় না, আমি অতৃপ্তি হয়ে গেছি যে আমি এখান না থেকে ওর কাছে থাকবো। আমি এটা চিন্তা করলাম।
তো আমি এত কিছু ভাবি না যে আসলে দুটা বাচ্চা আছে, আমার পরবর্তী অবস্থা কি হইতে পারে এটা আমি চিন্তা করিনি। তো আমার মানে ডিভোর্সের সব কিছু হলো, আমি ওরা বললাম কি যে আমি কিন্তু তোমার ডিভোর্স দিব। ও বলতেছে দেখো আমি কি করবো। আমি কই দেখো তুমি আমার নিয়ে কিছু ভাবো না। কয় দেখো আমি এখন যেমন তোমার চালাইতেছি তেমনই চালামো, এর বেশি পারবো না। তুমি পারলে আমার সাথে থাকো, না পারলে থাকো না। তো আমি বলতেছি আমি তোমার সাথে থাকবো না। কয় আমি যেমন চালাইতেছি তেমনই চালামো, তুমি যদি পারো থাকো, না পারলে তো নেই। তো আমি চিন্তা করলাম যে আমার এই জায়গায় থাকা সম্ভব না, আমি থাকবো না। তো আমি আমার মারে বললাম, আমার মা খুশি, আমার মা চাই ওই জায়গাতে আমার নিয়ে আসতে, কারণ অন্য থাকা আমার পক্ষে অসম্ভব। তারপরে আমি উকিলের মাধ্যমে সবকিছু মানে ঠিক করি ডিভোর্স দিবরে। তারপরে উকিল ডিভোর্সের কাগজ সব রেডি করার পরে আমি মানে যারা সাথে আমার বিয়ের সময় যারা যারা ছিল তাদেরকে আমি খবর দিই যে আপনারা থাকবেন। তো যে মেন ছিল উনি বলতেছে কেন এটা করবা, যা হওয়ার তো হয়ে গেছে। আমি বলছি যে, না এরকম ওর সাথে আমাদের থাকা সম্ভব নয়। বলতেছে তুমি আরেকটা মাস ধরো সময় দাও, দেখো কি করে। আমি বলছি না আরেকটা মাস না, সময়টা কেন দিতে চাচ্ছিলেন? মানে বলতেছিল যত আপনি কোনো কন্ডিশন দিয়েছিলেন ওকে যে তুমি এগুলো এগুলো করো তাহলে তোমার সাথে আমি সংসার করবো, এরকম কোনো কন্ডিশন দিয়েছিলেন? একটা যেটা ছিল বাচ্চার ব্যাপারে আপনার আগ্রহ ছিল, সেটা সে বলছিল 5 বছরের পরে। 2 নম্বর হচ্ছে আপনার ব্যাপারে কোনো ভরণ পোষণ সে দিচ্ছিল না, বলছিল তোমারটা তুমি করে নাও। এগুলোতে যদি সে রাজি থাকতো তাহলে কি আপনি তাকে ডিভোর্স দিতেন? উম, না দিতাম না। তখন তো ও তো এগুলো রাজি ছিল না। ও বলছে যে না আমার বাচ্চার দরকার। তারপর ওই লোকটাকে আমি বলছি এখন ও বাচ্চার নামে এই কথা বলে, আমি কেউ সাথে কোনটাকে বিয়ে করছি যে আমি কেন বাচ্চা নিতে পারবো না। তখন ওই লোকটা বলে ঠিকই তো, তুই এগুলো ওরে কেন বলস, ওর তো একটা বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকতেই পারে। তখন বলতেছে দেখেন না ওর সাথে আমার আর 1 মাস কেন 6 মাস। বিয়ের আগে তো ক্লিয়ার হওয়া উচিত ছিল, আপনার কথাবার্তা বলার লিস্টটা হননি। কে কি জানে ভাইয়া যে এই কথা বলবে যে না বাচ্চা নিতে পারবো না, হ্যান ত্যান এগুলা কি কি বলে না। তো আমি ওকে বললাম, তো ওই লোকটা বলে তুমি ওরা 1 মাস সময় দেন। বলছি যে না ভাই ওরা আমি 1 মাস কেন 1 দিনের সময় দিব না, আমার ডিভোর্সের কাগজপত্র সব রেডি হয়ে গেছে, আমি ওরা ডিভোর্স দিয়ে দিব। তো আপনি ডিভোর্স দিলেন? হ্যাঁ, তো সব লোকজন একসাথে হয়েছে, আমি ওরা ডিভোর্সের কাগজটা দিলাম। যখন উনি বললো আর 1 মাস দেখো, তখন দেখতেছে না ডিভোর্সের কাগজ আমার সাইন হয়ে গেছে অলরেডি, এটার মানে না করা সম্ভব না। Okay. তো সবাই বললো যে তাহলে ওরা আমি ডেকে আনছি, ও আসছে, মানে কান্নাকাটি করতেছে। ডিভোর্সের পরেও কিন্তু 3 মাস সময় থাকে। হ্যাঁ সময় থাকে। ও কেমন একটা মানুষ আমি বলতেছি। তারপরে ও ডাইকে আনছি, সব লোকজন দোকানে আসছে। তো আমি ওর ডিভোর্সের কাগজ দিলাম। ভাইয়া ওর হাতে আমি ডিভোর্সের কাগজ দিলাম, আমার মনে হচ্ছে যে ওর আমি একটা সম্পত্তির একটা ওয়ারিশ লেখা ওর হাতে আমি দিলাম। মানে এত খুশি হয়েছে? এত খুশি ও হ্যাঁ মানে হাসতে আছে, মনে মনে হাসতে আছে। ও এত খুশি, তাহলে ও কেমন একটা ছেলে যে আমি ওর ডিভোর্স দিতেছি, কোনো মেয়ে ওর ডিভোর্স দেয়, ওর ভিতরে কোনো এটা নেই। ও হাসতে আছে, মিষ্টি মিষ্টি হাসতে আছে। তো আমার তখন খুব খারাপ লাগলো যে ও আমার জীবনে 3টা ছেলে, 3টাই ছেলে এরকম হইলো, মানে কোনো একটা ভালো হইতে পারলো না। ফাইন। এরকম। এবার এতক্ষণ ধরে আমি অনেক কথা বলছিলাম, আপনি এখন কোন একটা পেশাতে আছেন, কোন একটা কাজ করে সংসার চলে আপনার, এবং আপনি আপনার ভুলগুলো যদি বলেন যে কি কি ভুল আপনার জীবনে এখন পর্যন্ত আপনার ব্যক্তিগত জায়গা থেকে হয়েছে। আমি বুঝতে পেরেছি যে বিভিন্ন সিচুয়েশনের কারণে আপনি এই ভুলগুলো করেছেন, হ্যাঁ, কিন্তু আপনি কি মনে করেন যে সবচেয়ে বড় ভুল কোনটা বা বড় অপরাধ কোনটা আপনার জীবনে? হ্যাঁ ভাইয়া, আমি যেটা মনে করি সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি যে ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক করছিলাম ওইটা। কারণ আসলে বিয়ে ছাড়া কোনো মেয়ে এটা করা উচিত না, কারণ এটা করা খুব পাপ। আমি বিয়ে ছাড়া ওর সাথে এটা করছি, তারপর একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা আমি নষ্ট করছি, এটা খুব বড় ভুল আমার এইটা। আর দ্বিতীয় ভুলটা হচ্ছে যেটা আমি মনে করি এই যে মানে 3 নাম্বার যেটা ছেলেটাকে আমি বিয়ে করলাম বাপ মার মতে সবাইকে না জানাইয়া, এইটা। সবকিছু মিলিয়ে আপনাকে যদি আমি বলি যে ভবিষ্যতের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিবেন, একটা মানুষ চেনার ব্যাপারে বা তার সঙ্গে একটা সংসার করতে যাওয়ার ব্যাপারে, তাহলে আপনি কি করবেন? প্রথমত কি করবেন? এখন ভাই আমি মানে যেরকম ওই যে ওর আমি যে ডিভোর্স দিছি, এখন ওর সাথে আমার সাথে দেখা হয় বাস্তবে, ওটা প্রথমবার দেখা হয়। ওইটা বাদ দেন। আপনি মনে করেন একটা ছেলেকে আপনার পরবর্তী জীবনের জন্য আপনি বেছে নেবেন, যে ছেলেটার সঙ্গে আপনি ঘর সংসার করতে চাচ্ছেন, আপনি তার মধ্যে কোন কোন জিনিসগুলো চাইবেন, কোন কোন জিনিসগুলো আপনি চেক করবেন যে এগুলো ঠিক আছে? আসলে ভাই আমি আর এরকম পাবো না, কারণ আমি একে 3টা ছেলের সাথে এরকম সম্পর্ক বসেছি, কেলে আমার হইতে পারে না। আমি এতে কিভাবে যাবো, আমি তো নিজেই ভালো না, আমি একটা ভালো ছেলে কিভাবে আশা করতে পারি। দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি, প্রিয় শ্রোতা। এক্স্যাক্টলি, আমাদের সোসাইটিতে এটা একটা হার্ড রিয়েলিটি, এবং ও বুঝতে পেরেছে এতদিনে যে আমার নিজের ব্যাকগ্রাউন্ডে জেনেই তো অনেকে আমার কাছে আসবে না, সুতরাং আমি কিভাবে এটা এক্সপেক্ট করতে পারি। সো এই জায়গাটা থেকে আমি একটা কথাই বলতে পারি যে জীবনে কিছু কিছু অপরাধ থাকে, কিছু কিছু ভুল থাকে, যেটার কখনো কোনো সংশোধন হয় না। আজকের এই যে সিক্রেটসটা এখানে রিভিল করলো মিতু, সেই সিক্রেটসটা আমাদের জীবনে না ঘটুক সেজন্যই এটা এখানে রিভিল করা। আমরা জানি যে এই বিষয়গুলো অনেকের জীবনে বিভিন্নভাবে ঘটে, কিন্তু সেটা কখনো কখনো আপনার পুরো জীবনটাকেই শেষ করে দেয়। হ্যাঁ ভাই, আমার আরেকটা কথা বলছি Sure. ওখানে,
হ্যাঁ, তারপরে মানে এরকম তো হওয়ার পর হইলোই। তারপরে আমি বাড়িতে চলে যাই, ডিভোর্স হওয়ার পর বাড়িতে চলে যাই। 1 মাস থাকি, তো ওইখানে আমার আরেকটা বিয়ের কথা আলোচনা করে আত্মীয়-স্বজন। আমার যে দ্বিতীয় বিয়েটা হয় এটা কেউ জানে না, শুধু আমার বাপ মা জানে, ঢাকার মানুষ জানে, বাড়িতে কেউ জানে না, এটা আমি কাউকে বলি না। তো বাড়িতে যাওয়ার পর আরেকটা বিয়ের কথা আলোচনা হয়, তো আমি চিন্তা করছি আমি যাকেই বিয়ে করবো আমার যা আছে সব বলবো, খারাপ ভালো সব বলবো। তা তো উনি যে আমাকে বিয়ে করবে, না করলে না। এটা একটা ছেলের সাথে আমার সাথে কথা হয়, ছেলের বাপ আমাকে এসে দেখা যায়, দেখার পরে আমার মা বলে যে মেয়ের পছন্দ আর ছেলের পছন্দ, আমরা কিছু বলবো না। তো ছেলেটাও চাকরি করে গার্মেন্টসে, ছেলেটা পরের সপ্তাহে আসে আমাকে দেখার জন্য, দেখে আমাকে পছন্দ করে। তো আমি বলতেছি আপনার বউ কিভাবে গেল? ওই ছেলেটার 2টা বিয়ে করছে কিন্তু কোনো বাচ্চা নেই, ছেলেটার বউ বিয়ের পরে হয়ে চলে যায়, জানি না কি সমস্যা। তো বলতেছে আমি তো 2টা বিয়ে করছি, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে বিয়ে করতে চাই। তো এক পর্যায়ে ছেলেটা রাজি হয়, কি তারপরে ছেলের বাপ মা রাজি হয় না আমার জন্য বিয়ে করতে। যখন আপনার ব্যাকগ্রাউন্ডে জানেন হ্যাঁ, ও না, অত কিছু জানে না, জানে যে বিয়ে হয়েছে হ্যান ত্যান, মানে ছেলের বাপ মা আমাকে দিয়ে বলে আমি নাকি বয়স্ক, মানে ছেলের সাথে মানায় না, হ্যান ত্যান এরকম না করে। ছেলের বাপ মা যখন না করে, পরে ছেলেটা বলে আমার বাপ মা না করুক, আমি তোমাকে বিয়ে করবো, সমস্যা কি, আমি তোমাকে খাওয়াবো, বাপ মা না করলে করুক। আমার বাপ মা যদি রাজি না হয় তুমি কি আমাকে বিয়ে করবো না? পরে আমি বললাম দেখেন, মানে ছেলেটার তখনও বউ ছিল, ছেলেটার বউ ডিভোর্স দেয় নাই, ছেলেটার বউ অন্য ছেলের সাথে পালায়ে গেছে। আচ্ছা তো মানে আপনি কি আপনার বিষয়গুলো ছেলেকে বলেন এক পর্যায়ে? হ্যাঁ, মানে আমি ছেলেটাকে বলে কি যে আমি আপনাকে বিয়ে করবো, এটা শর্ত হচ্ছে আপনি যদি আপনার বউটাকে ডিভোর্স দেন, তারপর ডিভোর্সের কাগজটা আমাকে দেখাবেন, তারপর আমি আপনাকে বিয়ে করবো। আপনার বাপ মা যদি রাজি নাও থাকে আমি আপনাকে বিয়ে করবো। তো ছেলেটা বলতেছে আমি 1 মাস সময় চাই, 1 মাসের ভিতরে আমার বউকে আমি ডিভোর্স দিব। তো এর মধ্যে শুনি যে ছেলেটার বউ ডিভোর্স দেয় নাই। তো আমি ছেলেটার সাথে বললাম আমি আপনার সাথে কথা বলতে চাই একদিন। তো ছেলেটা ঢাকা আসবো, আমিও ঢাকা আসবো। তো বাসে ছেলেটাকে আমি আমার সবকিছু বললাম, যে আমার প্রথম যে বিয়েটা হয়েছিল ওটার কথা বলছি। সমস্ত কিছু বললেন? হ্যাঁ, দ্বিতীয় বিয়ের কথা বললে তখন তোমার কোনো ছেলে বিয়ে করবে না, কারণ আমার 2টা বিয়ে হয়েছে, কোনো ছেলে বিয়ে করবে না। তো আমি প্রথম বিয়েটার কথা ছেলেকে বললাম, সবকিছু যে আমার কি করে কি হয়েছে হ্যান ত্যান। তো ছেলেটা বললো কি যে হ্যাঁ, মানুষের জীবনে এরকম হইতেই পারে, সমস্যা না, আমি আপনাকে বিয়ে করবো। ও আমাকে এই আশ্বাসটা দিল। দেখেন আমি কিন্তু সবকিছু ওনাকে বলছি, আমি তো না বললেও পারতাম। না আপনি সবকিছু বলেননি, শুধু প্রথম বিয়েটার কথা বলছেন। হ্যাঁ, মানে তারপরে ছেলেটাকে আমি সবকিছু বলার পরে ছেলেটা বললো ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করবো, কোনো সমস্যা নেই। পরে ঢাকা আসে, পরে আমি ছেলেটাকে ফোন দিই, ছেলেটা আমার ফোন রিসিভ করে না। কি সমস্যা করে জানতে পারলাম যে ছেলেটা আমাকে বিয়ে করবে না, এগুলা শোনার পরে। এক্স্যাক্টলি, সো দিস ইজ দ্য থিং, রেজাল্টটা উনি হাতে পেয়ে গেছে। সো যে কারণে হয়তো বা উনি বলছিল যে আসলে আমি তো এখন আর সেইভাবে একজন মানুষের কাঙ্ক্ষিত মানুষ না, সুতরাং আমি আমার জায়গা থেকে কিভাবে আরেকটা মানুষকে একেবারে ধোয়া তুলসীর পাতা এভাবে এক্সপেক্ট করতে পারি। জীবনটা আসলে কখনো কখনো এমন ভাবে বেঁকে যায়, সেখান থেকে সোজা করা আসলে একেবারেই অসম্ভব হয়ে যায়। আমরা আজকের এই সিক্রেটসে যেই গল্পটা এখানে উপস্থাপন করলাম, সেটা আর কারো জীবনের সিক্রেটস না হোক, সেই শুভ প্রত্যাশা জানিয়ে আজকের মতো শেষ করছি। প্রিয় শ্রোতা, পুরো অনুষ্ঠানটি আপনি ইউটিউব থেকে দেখতে পারেন, ডাউনলোড করতে পারেন, মৃত্যুকে দেখতে পারেন। আমাদের ইউটিউবের ঠিকানা youtube.com/dfm904। আজকের মতো শুভরাত্রি RJ কিবরিয়া এবং তার টিমের পক্ষ থেকে। Secrets. Something beyond entertainment. Exclusively on FusionBD.com.